আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব সাজিয়েছি। আজকের পর্বে আমি যে জিনিসটা বলতে চাই তা হলো যে আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি মূলত 2024-এর গণ অভ্যুত্থানের পরপরই কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেনি, অথবা জাতীয় নাগরিক পার্টির ঘোষণাও দেয়নি, অথবা তাদের এই কোনো ধরনের একটি পার্টি করার মতো তাদের সেই পরিকল্পনাও ছিল না। কিন্তু 24শে অগাস্টের পরে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হতে হতে 6 মাস পর্যন্ত দেখার পরেও তারা যখন দেখলো যে না, আসলে আমরা যেই পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন আসলে সম্ভব নয়, যে কারণেই তারা একটি ছাত্রদের একটি সংগঠন অর্থাৎ ছাত্রদের একটি দল করা তার পরিকল্পনা করেছে বলে আমাদের বিশ্লেষণে আমরা মনে করি। কারণ আমরা যেহেতু দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে আমরা 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্যজোট এর মাধ্যমে আমরা সামনের দিকে কিভাবে রাজনীতিকে নেওয়া যায় সেই বিষয়ে আমরা গবেষণা করছি। তো সেই সুবাদে যেহেতু 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্যজোটের আমি মুখপাত্র, সেই হিসাবে আমার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে বলে আমি মনে করি। কারণ যেভাবে বর্তমান আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এভাবে আসলে একটি রাষ্ট্র কোনোভাবেই পরিচালনা করা বা এইভাবে একটি রাষ্ট্রকে সঠিক জায়গায় নেওয়া কোনোভাবেই সম্ভব না। তো সেটা আমরা আগেও বলে আসছি যে অ্যাকচুয়ালি কিভাবে একটা দেশকে সুন্দরভাবে সুন্দর জায়গায় নেওয়া যায়। আমরা গত 6 মাস থেকেই বলে আসছি যে প্রথমে আমাদের যে পরিকল্পনা করতে হবে তা হলো কর্মসংস্থান। আমাদের প্রথম দাবি কি ছিল? অ্যাকচুয়ালি এই যে আন্দোলন, এই আন্দোলনের সূত্রপাত কোত্থেকে? এই আন্দোলনের সূত্রপাত হলো মূলত কোটা আন্দোলনের মাধ্যমে, যেটা করেছিলেন জনাব নুরুল হক নুরু ভিপি মাধ্যমে এই আন্দোলনের বীজ বপন করা হয়েছে। এবং এই নুরুল হক নুরু বহু মাইর খেয়েছে স্বৈরাচারী সরকারের হাতে, সে বহুবার মাইর খেয়েছে, সে বহুবার নির্যাতিত হয়েছে, সে লাঞ্ছিত হয়েছে। এখন আপনারা বলবেন যে সে তো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাকে মা বলেছে। আমি বলবো রাইট, কারেক্ট করেছে সে। কারণ যেই নেতা বাঁচার কৌশল জানে না সে কোনো নেতাই না। তাকে আগে বেঁচে থাকতে হবে। আপনি যদি বেঁচেই না থাকেন তাহলে আপনি কিভাবে লিডিং দিবেন? আপনাকে আগে বেঁচে থাকতে হবে। বাঁচার জন্য সে কেন মা, কেন বাবা, কেন দাদা দাদি যা আছে সবকিছুই বলার রাইট আছে তার। কারণ বেঁচে থাকার জন্য বেঁচে থাকা ফরজ। আপনাকে ফরজ কাজের জন্য অর্থাৎ আমাকে বেঁচে থাকতে হবে, সেই পথ বেছে নিতে হবে, আমাকে কৌশল করতে হবে, কৌশলী হতে হবে। তো যারা কৌশলী না তারা কিসের রাজনীতি করবে? যে কারণে আমি জনাব নুরুল হক নুরুকে ধন্যবাদ জানাই যে আপনি যাই করেছেন সঠিক করেছেন, কিন্তু আপনি এই ছাত্র সমাজের জন্য জেগে উঠেছিলেন। ছাত্রদেরকে আপনি একটা পর্যায়ে নিয়ে যাবেন। আপনি কোটা চেয়েছেন যে 35 করা হোক বা 30 করা হোক, যাই 35-এর দাবিতে আপনারা যে আন্দোলন করেছিলেন। তো সেখানে মূল বিষয় ছিল কোটা, অর্থাৎ বয়স বাড়াতে হবে। কিন্তু আমাদের কথা ছিল বা আমরা যেটা বলতে চাই সেটা হলো আসলে কোটা না, বয়সও না। বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আমার এই 4টার মৌলিক অধিকার আমাকে সংবিধান দিয়ে দিয়েছে। আমার সংবিধানের যে 5টা মৌলিক অধিকার, সেই 5টা মৌলিক অধিকারের কয়টি অধিকার আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পেরেছি? তো যে কারণে আসলে কথা বললে অনেক কথা বলা যাবে, যে কারণে আমরা কথা না বলে, আমরা আগেও বলে আসছি যে যারা সমাধান দিতে পারবেন বা যাদের কাছে সমাধান আছে তারা বক্তব্যগুলো বেশি বেশি দিবেন, টকশো তারা বেশি করবেন। যাদের কাছে কোনো সমাধান নেই তারা অযথা সময় নষ্ট করে বিশৃঙ্খল কথাবার্তা বলে আরো সমাজকে উস্কে দেওয়ার কোনো মানি হয় না। তো যে কারণে আমরা প্রথম থেকে বলে আসছি যে এর সমাধান হলো কর্মসংস্থান।
প্রচুর কর্মসংস্থান দিতে হবে, বেকারত্ব দূর করতে হবে। আমরা যেটা বলে আসছি যে বছরে 20 লক্ষ লোকের কর্মসংস্থান দেওয়া সম্ভব, এটা শুধু সরকারের অনুমোদন লাগবে, এখানে সরকারের কোনো ফান্ড লাগবে না, জাস্ট একটা পরিকল্পনা করতে হবে। তো সেই বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে এই সরকার আসার 1 মাসের মাথায় আমরা কিন্তু একটা আবেদন জমা দিয়ে এসেছি। সেই আবেদনেরও খোঁজখবর আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা বিভিন্ন চ্যানেলেও তা পাঠিয়েছি, কিন্তু কেউই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সবাই অন্য জগতে আছেন। কারণ আমার যেই রোগ হয়েছে, সেই রোগের আমি ওষুধ না দিয়ে আমি শুধু রোগ কি কারণে হলো, রোগ কতদিন থাকবে, এটা নিয়ে আমার চিন্তা করে লাভ নেই। আমাদের রোগ কি হয়েছে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আমি যদি সঠিক ওষুধ দিই আমার রোগ কিন্তু সেরে যাবে, আর আমি যদি সঠিক ওষুধ দিতে না পারি তাহলে কিন্তু সারা জীবন আমার কিন্তু রোগ সারবে না। আমরা কিন্তু রোগ করে শিক্ষা দিতে পারবো, বাট কাজের কাজ কিছুই হবে না। সুতরাং আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে ছাত্ররা কেন তাদের দল গঠন করলো, এটা হলো আমাদের ধারণা, আমাদের পারসেপশনে আমরা বলছি এটা। কারণ হলো যে আমরা যে 6 মাস যে অবজারভেশনে আছি, আমরা যেগুলো লক্ষ্য করতেছি সমাজে, তার প্রেক্ষিতে আমরা যেটা ধারণা করছি যে তারা যেই দল করেছে তারা বাধ্য হয়ে দল করেছে। তবে তারা যে বাধ্য হয়ে দল করেছে এবং যে দলটা করেছে, আমাদের মতে সেই দলটা করা আসলে তাদের ঠিক হয়নি। 1 নম্বর কথা হলো এটা, তাদের দল করাটা ঠিক হয়নি। কারণ একটি দল দীর্ঘদিনের, একটি দল করলেই তো হবে না। একটি দলের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে। একটি দলের গঠন করে এই দলকে মানুষের মনে জায়গা করে নেওয়ার অনেক বিষয় আছে। তো আমি যে জিনিসটা বলতে চাই, ছাত্র সমাজের জন্য তোমাদের অবদান আছে, কিন্তু এই অবদানের পিছনের যে গল্পগুলো সেগুলোকে ভুলে গেলে চলবে না। কারণ এই অবদানের পিছনের গল্পগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা বলতে চাই যে বিএনপি একটা বৃহৎ দল, যার গ্রহণযোগ্যতা বাংলাদেশে রয়েছে। জামাত একটি বৃহৎ দল, যার গ্রহণযোগ্যতা বাংলাদেশে রয়েছে। তারপরে হেফাজতে ইসলাম, চরমোনাই, এদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে আছে। তো এই যে 4টি দলের নাম আমরা বললাম, আমরা প্রথম থেকে বলে আসছি যদি এই 4টি দলের ঐক্যমত করা যায়, অর্থাৎ এই 4টি দলকে একসাথে ঐক্যমতে আনা যায়, তাহলে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা, খুব দ্রুত শান্তি আনা সম্ভব। এবং যদি যে কোনো সরকারের যদি পরিকল্পনা থাকে, একটা দেশকে সঠিক জায়গায় নিয়ে আসা 7 দিনের ব্যাপার, একটা সুষ্ঠু পরিকল্পনা লাগবে। একটা সুষ্ঠু পরিকল্পনা হলে একটা দেশকে শৃঙ্খলায় নিয়ে আসা, একটা দেশকে সঠিক জায়গায় নিয়ে আসা মাত্র 7 দিনের ব্যাপার। কিন্তু যদি কোনো পরিকল্পনা না থাকে, আপনার পরিকল্পনাবিহীন কোনো জাতি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো দেশকেই আপনি সঠিক জায়গায় আনা সম্ভব নয়। সুতরাং আমরা বলতে চাই যে আপনারা যে বড় বড় দলগুলো আছেন, তারা ঐক্যমতের ভিত্তিতে এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং এদেশের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। না হলে দেশের মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবে, আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ঐক্যমত না হলে, যেহেতু আমরা একটা, আপনাদের মনে রাখতে হবে যে একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে আপনারা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, সেটা বাস্তবায়ন করতে হলে আপনাদের ভিতরে ঐক্যমত সৃষ্টি করতে হবে। এখন আমাদের নিজেদের মধ্যে যদি আমাদের ঐক্যমত না হয়, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। কারণ আমাদের পিছনের যেই বিতাড়িত, আপনারা যাদেরকে বিতাড়িত করেছেন বা স্বৈরাচারী সরকার বলছেন বা স্বৈরাচারী সরকার আমরা বলছি, তারা কিন্তু বসে নেই। তারাও চেষ্টা করবে যে তারাও ফ্রন্ট লাইনে আসতে। তো যে কারণে তারা যদি ফ্রন্ট লাইনে আসে, তাহলে আপনারা অটোমেটিক্যালি ব্যাকে চলে যাবেন। তো যে কারণে যাতে ব্যাকে যেতে না হয়, সে কারণেই আমরা বলতে চাই, আমরা বারবারই বলে আসছি যে আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে আমাদের সামনে অনেক বিপদ হতে পারে। তো যে কথাটা বলছিলাম যে ছাত্ররা কেন এই দলটা গঠন করলেন এবং এই দলটা গঠন করে এখন তারা কিভাবে সামনের দিকে যাবে, সেই বিষয়েও কিন্তু তাদের কাছে আমার মনে হয় সুস্পষ্ট কোনো ধারণা নেই। সুতরাং আপনারা এই যে যারা ছাত্ররা দল করেছেন, আপনারা বড় বড় দলগুলোর সাথে যোগাযোগ করুন,
বড় বড় দলগুলোর সাথে লিয়াজো মেনটেন করুন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারলেই আপনারা সামনে এগোতে পারবেন এবং আপনাদের যে আশা, আপনারা যে সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছেন সেটা সম্ভব হবে। তো সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। আজকের পর্ব এখানেই শেষ। খোদা হাফেজ।